আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ দফা দাবিতে আবারও আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধে সারা দেশে জনদুর্ভোগ, রাজধানীতে তীব্র যানজট। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। যমুনায় চলছে আলোচনা। ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ২ সহকারী মন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব। ব্যস্ত শিডিউল ঘোষণা। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মোটিভ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন, আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ভারে চীনমুখী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাজার ধরতে চায় চীন। জিনপিং এর ভিয়েতনাম সফরে ৪৫টি চুক্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৬ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে ঢাকা সহ দেশের বিভিন্ন সড়কে, মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। রাজশাহী ও খুলনায় রেলপথ অবরোধে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ। সকাল থেকে রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে আশেপাশের সড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তেজগাঁওয়ে ৭ রাস্তা মোড়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ দেয়া। ২০২১ সালে একটি অবৈধ নিয়োগ হয়। সেই নিয়োগটা হচ্ছে রাতের আধার নিয়োগ হয়। এটা ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ। এই নিয়োগটা অবশ্যই বাতিল করতে হবে এবং তারা হাইকোর্টে একটি রায় দেয়, এই রায়টা বাতিল করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি, সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই ১০ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। যদি এরপর আবারও এই আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। বন্ধ হয়ে যায় মহাখালী তেজগাঁও সড়কে গাড়ি চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে অচল হয়ে পড়ে বিভিন্ন মহাসড়কও। রাজশাহী ও খুলনা রুটে বন্ধ করে দেওয়া হয় রেল যোগাযোগ। দাবি পূরণে কারিগরি বোর্ডের যৌক্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে ও ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে পলিটেকনিক ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে বরিশালের সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নথুল্লাবাদ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। তারপরেই দাবি আদায়ের লক্ষ্যে তারা মহাসড়কে অবস্থান নেয়। এতে বন্ধ রয়েছে মহাসড়কের উভয় লেনের গাড়ি চলাচল। দিনাজপুর ফুলবাড়ি বাসস্ট্যান্ড অবস্থান কর্মসূচি পালন করছেন পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। এতে দিনাজপুর থেকে ঢাকার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নওগাঁ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে দ্রুত হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:45 কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি নিয়ে তারা মঙ্গলবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। এদিকে তারা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা জানান 2020-2021 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও মের অভাব থাকায় দাপ্তরিক এবং প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 8 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক চলছে। বুধবার দুপুর 12:15টার দিকে তাদের বৈঠক শুরু হয়েছে। এর আগে বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদ। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৈঠক শেষ হয়েছে, কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মূল কথা যদি আপনাকে বলতে চাই, বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে এই বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট নয়, কারণ তারা যেটি বারবার দাবি করে এসেছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের যে দাবি এবং সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি তারা করে এসেছিলেন, প্রধান উপদেষ্টা আজকে তাদেরকে সেই ধরনের কোনো আশ্বস্ত করেননি বা আশ্বাস দেননি। তিনি যেটি বলেছেন যে ডিসেম্বর অথবা জুন এই পর্যন্ত যে সময়সীমা বারবার সরকারের তরফ থেকে বলা হয়েছে সেই কথাটি আজকে পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ বিএনপির যেটি দাবি ছিল যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারের তরফ থেকে নির্বাচনের, সেটি আজকে তারা হতাশ হয়েছেন। এখন কিছুক্ষণের মধ্যে প্রেস সচিব সংবাদ সম্মেলনে শুরু করবেন। আমরা এখন সরাসরি প্রেস সচিবের সংবাদ সম্মেলনে চলে যাব। এখানে উপস্থিত আছেন ডক্টর আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা সহ প্রেস সচিব, ওনারা ব্রিফ করছেন। আমরা আসলে কি কথা বলেন সরকারের তরফ থেকে সরকারের মুখপাত্ররা সেটি শোনার জন্য আমরা এখন সরাসরি সংবাদ সম্মেলনে চলে যাব। তবে আপনাকে জানাতে চাই যে বিএনপি যেটি বলছিলাম যে মহাসচিব তারা আজকে যে সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছিলেন সেটি তারা আজকে প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই ধরনের কোনো আশ্বাস না পাওয়ায় তারা হতাশ হয়েছেন। সংস্কার ইস্যুতে তারা যেটি বলেছেন যে যেই সংস্কারগুলো নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে মতামত নেওয়া হয়েছিল সেইখানে যেই ইস্যুগুলোতে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেগুলো গ্রহণ করে একটি চার্টার তৈরি করা হোক, সেটি বিএনপি সমর্থন করবে। বিএনপি সেই ধরনের একটি প্রস্তাবনা দিয়েছে। তবে বৃহৎ আকারে সংস্কারের নামে দীর্ঘদিন নির্বাচন বিলম্বিত করলে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই ধরনের আশঙ্কার কথাও কিন্তু বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টাকে সেই কথা বলেছেন। তো এখন সংবাদ সম্মেলন শুরু হবে, আমরা এখন সরাসরি সংবাদ সম্মেলনে চলে যাচ্ছি। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা 2 ঘন্টা ব্যাপী মিটিং হয়। এটা একটা চলমান রাজনৈতিক দলগুলোর সাথে যে চলমান ডায়ালগ, সেটার ধারাবাহিকতায় এই ডায়ালগটা হয়েছে। তো এইখানে মিটিং এ আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিয়েছেন। সেখানে 4 জন অ্যাডভাইজার ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং আদিলুর রহমান খান ছিলেন। আর বিএনপির আপনারা অলরেডি জেনেছেন বিএনপির নেতৃত্বে ছিলেন তাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর এবং ওনাদের আরো 6 জন, মানে মোট 60 জন ওদের সিনিয়র লিডার ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু নিয়ে এবং কি বিষয়ে আলাপ হলো সেই বিষয়ে আমাদের আইন ও বিচার বিষয়ক অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল কথা বলবেন। ধন্যবাদ। আপনারা অলরেডি শুনেছেন আমাদের এই আলোচনাটা 2 ঘন্টা ব্যাপী হয়েছে। অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে। ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু বিষয়ে উত্তর দিয়েছি। আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি।
ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা, আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন। আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি, অচিরে এটা হয়ে যাবে। ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি আমরা শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা, ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। সবচেয়ে বড় কথা, বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে, সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন এটা সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসঙ্গে কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, যেটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার পরিণত হওয়ার পরও কোন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? ফলে দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে নির্বাচনী রোডম্যাপের ব্রিফিং শুনছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষক আর শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ক্যাম্পাসে তারা মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা কুয়েটের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের দেয়ালে উপাচার্যের পদত্যাগ দাবি সম্বলিত পোস্টার সাটান। অপরদিকে শিক্ষক ও কর্মকর্তারা আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থীর ভিসিকে হয়রানি ও ঘোষিত 1 দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন উপাচার্য। আমাদের কুয়েটকে সেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই।
যেখানে সবাই আমরা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আমাদের এই ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরে হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে সেই আশাবাদ ব্যক্ত করব। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে জানায় মানবেন্দ্রের পরিবার। ধারণা করা হচ্ছে পয়লা বৈশাখে ঢাকায় স্বৈরাচারের মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় এই ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়লেও নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে অতটা চাপে পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনায় খরচ যোগাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ এর সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক আইন না মেনে একতরফা যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে। সমস্যা সমাধানে দেশটির শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। রিপোর্ট মাহবুব কবির চপলের। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা সহনীয় থাকলেও এখন আবার বাড়তে শুরু হয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোয় চিন্তার ভাঁজ সাধারণ ভোক্তাদের। আন্তর্জাতিক বাজারে ফেব্রুয়ারিতে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল টন প্রতি $1069। মার্চে সেটি কমে দাঁড়িয়েছে $1005। বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ানো হলো তার ব্যাখ্যা দেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, অতটা সমস্যা হবে না। কেন সরকার তেলের দাম বাড়িয়েছে? সরকার প্রায় 2000 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা তারপরও আমাদেরকে, আপনি রাইটলি বললেন, 8 টাকা ভর্তুকি দিতে হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চিন্তায় ফেলেছে সরকারকে। তবে 3 মাসের মধ্যে সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মনে করছেন তিনি। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ। আমরা প্রায় $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। বাণিজ্য উপদেষ্টা জানান, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় পণ্য রপ্তানিতে বছরে 2000 কোটি টাকা খরচ বাড়বে, যা বিকল্প উপায়ে শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। জনগণের স্বার্থে ভারত, পাকিস্তান সহ যে কোনো দেশের সাথে সরকার ব্যবসা বাণিজ্য করতে প্রস্তুত বলেও জানান তিনি। এই মুহূর্তে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরা। দুপুরে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে প্রথমে জামায়াত ইসলাম, পরে জাতীয় নাগরিক পার্টি এবং সবশেষে বিএনপি প্রতিনিধি দলের সাথে নিকোল চুলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির প্রতিনিধি দলে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিবও ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ
দেশটির জনগণ ঠিক করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের শুল্ক ভারে বিশ্ব বাণিজ্য চীনমুখী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এরই মধ্যে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে দেশটির সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়েছে বেইজিং। মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরেও আসছে সুখবর। ট্রাম্পের অস্থির শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাজার ধরতেই শি জিনপিং এর এই সফর আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করাচ্ছে বাড়তি উত্তেজনা। ওয়াশিংটনের শুল্ক বোঝাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কাছে টানতে পারে চীন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতেই গেল সোমবার ভিয়েতনামে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় নানা আনুষ্ঠানিকতায় তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করে নেয় দেশটির জনগণ। সফরকালে রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও আধুনিক ভিয়েতনামের প্রতিষ্ঠাতা হো চি মিনের সমাধিতে শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। পরে দুদেশের মধ্যে বৈঠকে সই হয় ৪৫টি সহযোগিতা চুক্তি। ভিয়েতনামের শীর্ষ নেতা লামের সঙ্গে বৈঠকে চীন ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যের তীব্র বিরোধিতা করেন এই কমিউনিস্ট নেতা। এই বছর এটি আমার প্রথম বিদেশ সফর, যেখানে আমি ভিয়েতনামকেই প্রথম বেছে নিয়েছি। চীন ভিয়েতনাম ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন আমাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে। তবে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে বড্ড ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে বসে ক্ষুব্ধ সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি চীন ও ভিয়েতনামকে দোষ দিচ্ছি না, তাদের বৈঠকটি খুবই চমৎকার। তবে আমার মনে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে চায়। বর্তমানে বিশ্ব বাণিজ্যে বিরাজ করছে একটি সংকট। একদিকে চীনের মাথার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫% শুল্ক, অন্যদিকে ভিয়েতনামের উপরও ওয়াশিংটনের শুল্ক বোঝা। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় চীন। আমেরিকা শুল্ককে চীনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা চীন সহ সব দেশের জন্যই হুমকি। যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদ আমরা মেনে নিতে পারি না। ভিয়েতনাম সফর শেষ করেই মালয়েশিয়া আসেন শি। দেশটির রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। দক্ষিণ এশিয়ার আরেক দেশ কম্বোডিয়ার প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক নীতিতে ক্ষতিগ্রস্ত দেশটির বাজার ধরতে ১৭ এপ্রিল কম্বোডিয়া যাচ্ছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের রাষ্ট্রপ্রধান। ফলে তার পূর্ব নির্ধারিত এই সফর কিছুটা সান্ত্বনার বার্তাই বয়ে এনেছে নমপেনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরের আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও তিনি আরও জানান, ট্রাইব্যুনালে প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ জমা পড়ছে, যার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার কলহের অভিযোগও রয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করে যৌক্তিক অভিযোগগুলোই নিচ্ছেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ৩ দফায় উদ্ধার অভিযান, খাদ্য ও চিকিৎসা সহায়তা বিতরণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। সকালে ঢাকা সেনাবাহিনীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আমিন এই তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে ৩ দফায় ১৫১.৫ মেট্রিক টন খাদ্য, চিকিৎসা উপকরণ নিয়ে মিয়ানমার যায় ৫৫ সদস্যের বাংলাদেশি উদ্ধারকারী দল। এ সময় সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৮৫ জনকে দেয়া হয় চিকিৎসা সহায়তা। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান উপস্থিত ছিলেন। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের প্রেরিত মানবিক সাহায্য এবং বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসক দলের মানবিক কার্যক্রম বাংলাদেশের জনগণের প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আমাদের জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিচালক। আগামী দিনগুলোতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক দেশ ও বিদেশে যে কোনো কর্তব্য নিয়োজিত হতে রয়েছে সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। হেরে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মে PSG। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে কাতালানরা, আর PSG-কে কাঁপিয়ে দিয়েও অ্যাস্টন ভিলা ম্যাচ হেরেছে ৩-২ ব্যবধানে। রিপোর্ট SM আশরাফের। প্রথম লেগে ৩-১ গোলে পরাজয়। অ্যাস্টন ভিলাকে তাই ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কাণ্ড ঘটাতেই হতো, কিন্তু ভিলা পার্কে ২৭ মিনিটের মধ্যে আশরাফ হাকিমি আর নুনো মেন্ডিস গোল করে সেই স্বপ্নে বড়সড় ধাক্কা দেয়। তবু হাল ছাড়েনি উনাই এমেরির শিষ্যরা। পরের প্রতিটি আক্রমণে PSG রক্ষণ দুর্গ কাঁপিয়ে দিতে থাকে তারা। ইউরি টিয়েলসম্যানের শট ৩৪ মিনিটে জাল খুঁজে নেয় ফরাসি ক্লাবের। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জন ম্যাকগিন অবিশ্বাস্য শটে যে গোল করেন, তাতে PSG ফুটবলারও কুর্নিশ জানাতে বাধ্য হন। ম্যাচ সমতায় ফেরে ২-২ গোলে। ২ মিনিটের ব্যবধানে তৃতীয় গোল পেয়ে যায় ইংলিশ ক্লাবটি। মার্কাস রাশফোর্ডের বানিয়ে দেওয়া বলকে গন্তব্যে পাঠান এজি কনস্টা। ২ লেগ মিলিয়ে ভিলা তখন ৫-৪ ব্যবধানে পিছিয়ে। এই ব্যবধান প্রায় ঘুচিয়ে দিচ্ছিলেন স্বাগতিক ফুটবলাররা, কিন্তু তাদের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে দলকে রক্ষা করেন PSG গোলরক্ষক জিয়ানলুইজি দন্নারুমা। তাতেই কপাল পুড়ে অ্যাস্টন ভিলার। একইভাবে বার্সেলোনার বিপক্ষেও বরুসিয়া ডর্টমুন্ডকে অসাধারণ গল্প লিখতে হতো। প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে থাকা দলটিকে ১১ মিনিটে লিড এনে দেন সেরহু গিরাসি। বার্সার ভয় বাড়িয়ে দিয়ে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিনির এই ফুটবলার। ২ লেগ মিলে স্কোরলাইনের ব্যবধান কমে আসে ৪-২-এ। কিন্তু অবিশ্বাস্য গল্প আর লেখা হয়নি জার্মান ক্লাবের। ডিফেন্ডার রামির আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় হানসি ফ্লিকের দল। এরপর সেরহু গিরাসি হ্যাট্রিক করলেও ৬ বছর পর বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ৬ দফা দাবিতে আবারও আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধে সারা দেশে জনদুর্ভোগ। রাজধানীতে তীব্র যানজট। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল। ভোটের ২ মাস আগে রোডম্যাপ দেবেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল। ৩ দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ২ সহকারী মন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব। ব্যস্ত শিডিউল ঘোষণা। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মোটিভ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন। আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ভারে চীনমুখী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাজার ধরতে চায় চীন। জিনপিং এর ভিয়েতনাম সফরে ৪৫টি চুক্তি।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।